পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। জানাবো হাসিনা কাদের এই আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। এদিকে আন্দোলনকারী শনাক্তে কাপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে। শরীয়তপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্ক করেন। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাতৃ দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো, এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগির তাড়া বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। নোবেলজয়ী এই সরকার প্রধান বলেন, চাপ শব্দটি অনেক বড়। আমি এই কথা বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 2011 সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তির আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যের পানির সংকট রয়েছে। হাসিনা কাদের এই আস্থা আপাতত নিশ্চুপ থাকার কৌশল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। তাদের ভাষ্যমতে বর্তমান পরিস্থিতিতে দলের নেতৃত্বের কোনো পরিবর্তন হবে না। দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন। সময় ও পরিস্থিতি বুঝে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হতে পারে। এখন দলের নেতাকর্মীদের মামলা হামলা থেকে নিরাপদে রাখাই আমাদের লক্ষ্য। দলের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, দলের সভাপতি আমাদের নেত্রী শেখ হাসিনাই থাকবেন। নেতৃত্ব পরিবর্তন নিয়ে আমরা এখনই ভাবছি না, এখন আমরা দলকে গোছানোর বিষয়ে পরিকল্পনা করছি। ফেসবুকে যা চলছে বা যে গুঞ্জনটি শোনা যাচ্ছে সেটি গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হচ্ছে। আবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছে। এই প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, কে কাকে নেতৃত্ব দেবে, আগে তো দল টিকিয়ে রাখতে হবে। কর্মীরা হামলা মামলায় পড়ছে, তাদের আগে নিরাপদ রাখতে হবে। এখন আর আগের মতো হুটহাট কর্মসূচি দিলে হবে না, অনেক ভেবে চিন্তে কর্মসূচি হাতে নিতে হবে। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় 1981 সালের 14, 15, 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন। এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, 1981 সালে দলের অবস্থা বর্তমানের চেয়ে খারাপ ছিল। সেই সময় দেশে না থেকেও শেখ হাসিনাকে দলের হাল ধরতে হয়, সেই তুলনায় এখানের অবস্থা ভালো। এদিকে আওয়ামী লীগের একটি অংশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অবসান চান। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, বর্তমান পরিস্থিতির জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী। তার কথার লাগাম ছিল না, তার কারণে দলের এই পরিণতি। তার পরিবর্তে একজন জনপ্রিয় নেতাকে দায়িত্ব দিতে হবে। এখন অনেক নেতাই পলাতক রয়েছে, সেক্ষেত্রে কর্মীদের সঙ্গে যিনি যোগাযোগ করতে পারবেন এমন কোন নেতার প্রয়োজন। তিনি আরো বলেন, 2007 সালের 1/11 সময় যেভাবে দলের হাল ধরেছিলেন তখনকার দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই আশরাফুলের মতো একজন নেতার খুব প্রয়োজন। আওয়ামী লীগ এমন একজন নেতাকে সাধারণ সম্পাদক হিসেবে খুঁজছে। প্রয়োজনে প্রেস রিলিজের মাধ্যমে সাধারণ সম্পাদক পদের জন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। নেতারা আত্মগোপনে আছেন, কর্মীদের পাশে কেউ নেই। কর্মীদের সক্রিয় রাখতে হলে দেশের মধ্যে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। প্রসঙ্গত, সরকার পদকের এক দফা দাবিতে তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা।
ফলে আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনের অবসান ঘটে। সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙ্গা করতে এবং সব নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। এক্ষেত্রে ১৫ই আগস্ট শোক দিবস ঘিরে পরিকল্পনা সাজিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু সেদিন কোনো নেতাকে মাঠে নামতে দেখা যায়নি। হাতে কোনো কয়েকজন ধানমন্ত্রী ৩২ নম্বর গেলেও ছাত্রদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। তারপর থেকেই অনেকটা নিশ্চুপ রয়েছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। আন্দোলনকারী শনাক্তে কাপড় খুলে চেক করা হয় পঙ্গু হাসপাতালে। গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে তার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চলে অমানবিক নির্যাতন। গত ১৮ জুলাই সায়েন্স ল্যাবে আহত হন ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করা আহমেদ জীবন। বেসরকারি টিভি স্টেশন চ্যানেল 24-এ প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আহত হওয়ার পর কিভাবে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা নিতে গিয়ে কোন পরিস্থিতিতে তিনি পড়েছিলেন। ওই প্রতিবেদনে দেখানো হয়েছে মেরুদণ্ডে আঘাত পাওয়া আহমেদ জীবনের জীবন কাটছে এখন বিছানায় শুয়ে। এভাবে আরো 7 মাস কাটাতে হবে তাকে, তারপরও স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। আহমেদ জীবন বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে কিছু জুনিয়র যারা ছিল তাদের সেভ করতে গিয়ে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ লাথি মারতে থাকে। মাথা সেভ করতে গেলে তখন আমার পিঠে অনেক জোরে আঘাত করা হয়। MRI রিপোর্টে বুঝতে পারি মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে। 18 জুলাই আহত হওয়ার পর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীবন। সেখানে গ্রেপ্তার এড়ানো গোপন রাখতে হয় আহত হওয়ার কারণে। তিনি বলেন, ওখানে বলেছি বাসায় লাইট ছিল না, সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গিয়েছি। ওখান থেকে যখন বের হব তখন তারা আমাকে বের হতে দিতে চাচ্ছিল না। কোথায় আহত হয়েছি, কেন আহত হয়েছি। তিনি আরো বলেন, আমার কাপড় খুলে চেক করা হয় শরীরে কোথাও গুরুতর আঘাত আছে কিনা, পুলিশের আঘাতের চিহ্ন আছে কিনা, গুলিবিদ্ধ কিনা। এরকম হলে তারা আমাকে রিলিজ দেবে না প্রশাসনের অনুমতি ছাড়া। শরীয়তপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলামের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি সমর্থক রফিক হাওলাদারের বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি জমি নিয়ে বিরোধ তৈরি হলে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলাম বলেন, রফিক হাওলাদারের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ। এই বিষয় নিয়ে একাধিকবার দরবার সালিশ হয়েছে। গতকাল আমাদের বাড়িতে বসার কথা ছিল, কিন্তু ওরা না এসে আমাদের পক্ষের বাদশাহ হাওলাদার ও মনির হাওলাদারকে মেরে আহত করে। অপরপক্ষের বিএনপি সমর্থক হৃদয় হাওলাদার অভিযোগ করে বলেন, লিয়াকত হাওলাদারের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে। তারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তাব হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে। তদন্ত করলে সব ঘটনা বেরিয়ে আসবে। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।